আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারে আমরা শিখব কিভাবে পাইথন দিয়ে নেটফ্লিক্স এর কন্টেন্ট অ্যানালাইসিস করা যায়। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মোহাম্মদ তৈমুর ইসলাম ভাইয়া, হু ইজ ওয়ার্কিং অ্যাজ আ ডাটা সায়েন্টিস্ট এট বাংলালিংক ডিজিটাল লিমিটেড। আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব ওয়েবিনার চলাকালীন সময় কেউ অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এছাড়াও চ্যাট বক্সে আপনাদের প্রশ্নটি টাইপ করতে পারেন। আমি আর দেরি না করে তৈমুর ইসলাম ভাইকে রিকোয়েস্ট করব ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। Hello everyone. I think I'm audible. ইয়েস ভাই, ইউর অডিবল। আচ্ছা, আমার স্ক্রিনটা তো শেয়ার হয়েছে, তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। Yes, ভাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আজকে এই ওয়েবিনারে জয়েন করার জন্য। আজকের ওয়েবিনারের মেইন টপিকটা হচ্ছে যে আমরা পাইথন দিয়ে নেটফ্লিক্সের কন্টেন্ট অ্যানালাইসিস করব। সো আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আজকের ক্লাসে। আমি তাইমুর। আমার সম্পর্কে একটু যদি শর্ট ডেসক্রিপশন দেই যে আমি কি করি, কোথায় কাজ করি, আমার কি কি স্কিল আছে এগুলোর ব্যাপারে। তো আমি এই মুহূর্তে হচ্ছে বাংলালিংকে ডেটা সায়েন্স ম্যানেজার হিসেবে আছি। এছাড়া আমার ক্যারিয়ার শুরু হয়েছে ডেটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডে, যেখানে আইওটি ইঞ্জিনিয়ার হিসেবে আমি কাজ করছি দীর্ঘদিন। আহ, আমার স্কিল সেটগুলোর মধ্যে যদি বলি তাহলে আমি ডেটা সায়েন্সে কাজ করি, ডেটা অ্যানালাইটিক্স, তারপরে পাইথন, এসকিউএল এবং ডেটা ভিজুয়ালাইজেশন ডে টু ডে বেসিসে এই স্কিল সেটগুলো আমার দরকার হয় আমার ডেইলি কাজের জন্য। এছাড়া আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সো মোটামুটি কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং এবং হচ্ছে গিয়ে সার্ভার রিলেটেড বা মেশিন লার্নিং এবং এআই রিলেটেড কাজগুলো আমি করে থাকি। ঠিক আছে। ছোটখাটো কিছু অ্যাচিভমেন্ট আছে এখানে, আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে। কারো যদি আহ, এই সেমিনার পরে কোনো পার্সোনাল কোশ্চেন থাকে তাহলে আমাকে লিঙ্কডইনে যোগাযোগ করতে পারেন, সেটাও আমি চেষ্টা করব যে অ্যান্সার দেওয়ার জন্য। আর এটার পরে তো সেশনের লাস্টের দিকে একটা কোশ্চেন সেশন থাকবেই, সেখানে আপনারা আপনাদের আজকের ওয়েবিনার এবং হচ্ছে গিয়ে পার্সোনালি অন্য কোনো যদি কোশ্চেন থাকে সেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ডেটা অ্যানালাইটিক্সে আমরা কাজ করতে গেলে আহ, এই আহ, 5টা স্টেপস, এটা মোটামুটি আমরা অনেকেই যারা মোটামুটি ডেটা অ্যানালাইটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করেছি বা একটু পড়ালেখা করেছি, আমরা মোটামুটি জানি যে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয় ডেটা অ্যানালাইটিক্সের জন্য। এটা একদম বেসিক স্টেপ। প্রত্যেকটা স্টেপের মধ্যে আরও হচ্ছে গিয়ে সাব স্টেপস থাকে অনেকগুলা, বাট একদম সামারি লেভেলে আমরা এই 5টা স্টেপসে আসলে ভাগ করতে পারি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের আসলে বুঝতে হয় যে আমরা আসলে কোন প্রবলেমটা নিয়ে কাজ করছি এবং আমরা আসলে কি সলভ করতে চাচ্ছি। সো আমাদের যদি এটা কোনো বিজনেস প্রবলেম হয় বা কোনো আহ, ধরলাম যে কোনো ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম থাকতে পারে। সো এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে কি একদম ফার্স্ট স্টেপ, যে আমি আসলে কি প্রবলেম সলভ করব এবং কিভাবে করব। এবং কি প্রবলেম সলভ করব, এটা যখন আপনার মাথায় কোশ্চেন আসবে তখন আপনি কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য কি কি ডেটা সেট আপনার দরকার হতে পারে এবং এই ডেটা সোর্সগুলো কোথায়, প্রবাবল সোর্স কোনগুলো হতে পারে, এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। সো সেকেন্ড স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলোকে ইন্টিগ্রেট করি। আজকের ক্লাসটা যেহেতু হচ্ছে গিয়ে পাইথনের উপর, সো আমি চেষ্টা করব ডেটা মানে গেট ডেটা এই জায়গাটাকে একটু সিম্পল রাখার জন্য, যা সিএসবি থেকে নিয়ে আমরা কাজ শুরু করব। বাট ইন রিয়েল লাইফ সিএসবিতে দেখা যাবে যে ডেটাগুলো থাকবে না। ডেটাগুলা হতে পারে যে আপনার কোনো একটা এমন হতে পারে যে কোনো একটা ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট থেকে আপনাকে স্ক্র্যাপিং করে ডেটা নামাতে হচ্ছে। কখনো এমন হতে পারে যে আপনার স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচার ফরম্যাটে অন্য
কোথাও আছে। লাইক আপনার কোনো একটা ডেটাবেজে আছে অথবা হতে পারে JSON ফরম্যাটে আছে। এরকম বিভিন্ন ফরম্যাটে কিন্তু ডেটা থাকতে পারে। অনেক সময় এখন দেখা যায় যে বিগ ডেটা সিস্টেমের সাথে আপনাকে কানেক্ট করতে হচ্ছে। Hadoop এর সাথে কানেক্ট করে আসলে ডেটাগুলোকে নিয়ে এনালাইসিস করতে হচ্ছে। সো আমরা ওই কমপ্লেক্সিটির মধ্যে আজকে যাব না। পরবর্তীতে হয়তোবা ক্লাস যখন আমরা করব ইন ডিটেইলস এ তখন আমরা জিনিসগুলা দেখব। আমাদের ডেটা বিভিন্ন সোর্স থেকে পাওয়ার পরে ১ম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই ডেটাগুলোতে বিভিন্ন টাইপের প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমগুলাকে দেখা, বোঝা এবং হচ্ছে গিয়ে সলভ করা। এখন আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই ডেটাতে ডেটাতে কি টাইপের প্রবলেম থাকতে পারে? মানে কি টাইপের প্রবলেম আসলে আমরা এখানে সলভ করব? আচ্ছা। সো ডেটাতে আসলে আ যে টাইপের প্রবলেম হতে পারে তার মধ্যে কমন কয়েকটা প্রবলেম আসলে হয়। এমন যেমন আপনি বলতে পারেন যে আ ধরেন নাল ভ্যালু আছে। কোন একটা কলামে ডেটা আ রাখা নাই বা ডেটাটা নাল। এমন কোন এক জায়গায় হতে পারে যে কোথাও আপনার ডুপ্লিকেট ভ্যালু আছে। কখনো এমন হয় যে অন্য একটা কলামের ভ্যালু আসলে আমার আরেকটা কলামের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। সামটাইমস এরকম হয় যে আ আপনি আসলে যেই ডেটা টাইপ নিয়ে কাজ করতে চান, যেমন ধরেন আপনি নিউমেরিক্যাল অপারেশন করতে চাচ্ছেন। সো নিউমেরিক্যাল অপারেশন করার জন্য ডিফারেন্ট টাইপের ডেটা আপনার দরকার হতে পারে যে নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করতে হলে আমাকে আসলে এর উপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে হবে, তাই তো? তো ম্যাথমেটিক্যাল অপারেশন চালাইতে হলে কিন্তু আপনার ডেটা টাইপটা ঠিক থাকতে হবে। কারণ আপনি একটা ইন্টিজার বা হচ্ছে গিয়ে ধরেন ফ্লোটিং পয়েন্ট ডেটা অথবা আমি বলতে পারি যে এই টাইপের ডেটার উপর কিন্তু আপনি নিউমেরিক্যাল অপারেশন চালাতে পারবেন। বাট আপনার ডেটা টাইপটা যদি স্ট্রিং হয়ে যায় তখন কিন্তু আপনি এগুলা করতে পারবেন না। সো এখানে একটা হিউজ টাইম একজন ডেটা অ্যানালিস্টের এখানে যায়। ঠিক আছে? এরপরে আমরা কি করি? আমরা যখন ডেটা সায়েন্স এর কাজ করি বা এনালাইসিস এর কাজ করি তখন আমরা হচ্ছে ইডিএ করি। আচ্ছা, তো ইডিএ বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি? ইডিএ বলতে বোঝাতে চাচ্ছি যে আ এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিটিক্স। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিটিক্স জিনিসটা কি? আচ্ছা, কেউ কি আমাকে ফোন দিচ্ছেন আপনাদের ইসে থেকে? এখানে যারা জয়েন করেছেন আ আচ্ছা। যাই হোক somehow আহ ডেটা অ্যানালিটিক্স এ আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের যে ডেটাটা আছে, এই ডেটাটা দেখে এর মধ্যে থেকে বিভিন্ন ইনসাইট জেনারেশন এর চেষ্টা করি এবং এই ইনসাইট গুলো নরমালি কি হয়? অ্যাকশনেবল ইনসাইট আমরা বলি যে, আমরা এখান থেকে কোনো অ্যাকশন যাতে নিতে পারি, সেটার জন্য আসলে আমরা ডেটা অ্যানালাইটিক্স এর কাজগুলা করি এবং এই জিনিসটাই আমরা আসলে পাইথন দিয়ে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এক্সকিউজ মি আমাকে ভাইয়া আপনি মিউট হয়ে গিয়েছেন। কাইন্ডলি একটু চেক করবেন। আচ্ছা, আমি কি মিউটে ছিলাম? সরি। জি আমি ভাই কিছুক্ষণের জন্য মিউট হয়ে গেছিলেন। আচ্ছা, ঠিক আছে। সো কেউ একজন সম্ভবত ফোন দিয়ে আমাকে বলল। আচ্ছা, থ্যাংক ইউ। আ আমি আরেকটু তাহলে পিছন থেকে শুরু করি। আমার মনে হয় ডেটা ক্লিনিং এর পার্টটা আরেকবার একটু বলি যে আবারও কি প্রবলেম হচ্ছে? না ভাইয়া এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা। সরি আমাকে ওই আবার মিউট হওয়ার জন্য মনে হয় কেউ ফোন দিচ্ছিল ওইটাই আবার আসছে। সরি। আচ্ছা, সো ডেটা ক্লিনিং এ আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ডেটা এমন থাকতে পারে যে ডেটার মধ্যে যে ডেটা টাইপটা থাকার দরকার আপনার নিউমেরিক্যাল অপারেশন করার জন্য ডেটা টাইপটা ভুল থাকতে পারে, নাল ভ্যালু থাকতে পারে, অনেক সময় ডুপ্লিকেট থাকতে পারে, আবার অনেক সময় এমন হতে পারে যে অন্য একটা কলামের ভ্যালু আপনার আরেকটা কলামের মধ্যে ইনসার্ট হয়ে যেতে পারে। সো এই টাইপের বিভিন্ন সিনারিও হতে পারে। আর ডেটা অ্যানালাইসিস ডেটা যেটা বলছি, এইখানে আমরা কি করি? এখানে হচ্ছে আমরা মেইনলি বিভিন্ন অ্যাকশনেবল ইনসাইট এই ডেটার উপর থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। যেই অ্যাকশনেবল ইনসাইটটা দিয়ে আমরা আমাদের বিজনেস বলেন বা অন্য যে প্রবলেম নিয়ে আমরা কাজ করা শুরু করছি, এই প্রবলেমটাকে যাতে সলভ করা যায়। অথবা হচ্ছে অনেক সময় এরকম হয় যে আমার এই
প্রবলেমটা হয়তোবা আমি এই মুহূর্তে সলভ করতে পারতেছি না। বাট আমি কোম্পানিকে এমন কোনো ইনসাইট দিতে পারছি যেটা ভবিষ্যতে আমার কোম্পানির ওভারঅল ইমপ্রুভমেন্টের জন্য খুব ভালো ভালো ইনসাইট গুলো আছে। এই ইনসাইট গুলাই আমরা একটা স্টোরির মাধ্যমে বিভিন্ন গ্রাফ বলেন, তারপরে হচ্ছে রাইটিংস এর মাধ্যমে আমরা আসলে প্রেজেন্ট করি যে আসলে পুরো স্টোরিটা এরকম, এই কারণে হচ্ছে আমার ডেটা এই স্টোরি বলছে, সো তোমরা এই অ্যাকশন নিতে পারো। এটা হচ্ছে একটা ডেটা অ্যানালিটিক্স এর একদম বেসিক স্টেপ যদি বলি আমরা, তাহলে এটা হচ্ছে বেসিক স্টেপ। সো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব এটা আসলে নেটফ্লিক্সের একটা ডেটা সেট নিয়ে কাজ করব। তো আই থিঙ্ক আপনারা সবাই মোটামুটি নেটফ্লিক্সের নাম শুনেছেন। এটা একটা বলতে পারি ভিডিও স্ট্রিমিং সাইট, যেখানে হচ্ছে কি আপনি মুভি দেখতে পারবেন, বিভিন্ন টাইপের সিরিজ, নতুন যে সিরিজগুলো আসে এগুলো রিলিজ হয় নেটফ্লিক্সে, সো আপনি বিভিন্ন টাইপের সিরিজ দেখতে পারবেন। এবং একই সাথে আপনি কি করতে পারবেন আজকের ক্লাসে, এই নেটফ্লিক্সের একটা টাইম পিরিয়ডের ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করে এখান থেকে কিছু ইনসাইট জেনারেশন করতে পারবেন। এখন আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, নেটফ্লিক্সের ডেটা অ্যানালাইসিস করে আসলে আমার কি হবে, মানে কেন আসলে আমি নেটফ্লিক্সের ডেটা অ্যানালাইসিস করছি, এটা পিছনে কি কোনো কারণ আছে কিনা। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউতে নর্মালি দেখা যায় যে এই তিনটা স্টেপ নর্মালি ফলো করা হয়, ইন্টারন্যাশনালি ন্যাশনালি ফলো করা হয়। প্রথমটা কি থাকে, আপনাকে হয়তো বা এরকম হতে পারে যে একটা প্রবলেম সেট দিয়ে আপনাকে একটা মেইল করবে যে আচ্ছা ঠিক আছে, 100 জন আমাকে অ্যাপ্লাই করেছে এই পজিশনের জন্য, তো 100 জনকে আমি এই মেইলটা করলাম, একটা প্রবলেম সেট দিলাম। এখন ও আমাকে এই প্রবলেমটাকে তার নিজের মতো করে সলভ করে আমাকে একটা অ্যান্সার শিট পাঠাবে। ঠিক আছে, এটা হইতে পারে পিডিএফ ফরম্যাটে, হতে পারে প্রেজেন্টেশনের মাধ্যমে, হতে পারে অথবা হচ্ছে গিয়ে পাইথনের ফাইল আকারে হতে পারে। সো এখান থেকে আসলে কি হয়, পরবর্তী স্টেপে যায় যে ওইখান থেকে যাদের মোটামুটি অ্যানালাইটিক্যাল নলেজ আছে ওদের মধ্যে থেকে সর্ট আউট করে কিছু লোকজনকে দেখা যায় যে টেকনিক্যাল ইন্টারভিউর জন্য ডাকে। টেকনিক্যাল ইন্টারভিউতে যখন পাশ করে তারপরে এইচআর এর ইন্টারভিউটা হয়, এটা ফাইনাল স্টেপ। যদিও অনেক কোম্পানিতে আসলে আরো মাঝখানে আরো 2-3টা স্টেপ ফলো করে, কেউ কেউ হচ্ছে গিয়ে একদিনে প্রবলেম সলভিং টেকনিক্যাল ইন্টারভিউ দুইটাই করে এবং পরে হয়তো বা একদিন এইচআর এর ইন্টারভিউ হয়, বিভিন্ন কিছু হতে পারে। এটা একটা কমন স্ট্রাকচার আমরা বলতেছি। তো এই যে দেখেন প্রবলেম সলভিং এর যে স্টেপটা আছে, এই স্টেপে কিন্তু আপনাকে ডিফারেন্ট টাইপ অফ মানে ইউজ কেস দিতে পারে। আপনার কোনো একটা সেলস এর ডেটা নিয়ে কাজ করতে দিতে পারে। আবার এমন হতে পারে যে না, সেলস এর ডেটা না, আপনাকে একটা ধরেন কোনো একটা সুপার শপের ডেটা দিল, ওইখানকার মানুষের সেন্টিমেন্ট নিয়ে কাজ করতে দিল। কখনো এমন হতে পারে টেলিকমের একটা ডেটা দিল, ডেটা দিয়ে আপনাকে বললো এখান থেকে চার্ন কারা হবে, এই জিনিসটা আমাকে একটু ফাইন্ড আউট করে দাও। সো এরকম অনেক ইউজ কেস নিয়ে কাজ করা লাগতে পারে। তো ক্যাগেলের নাম যদি আপনারা শুনেন, ক্যাগেলে বিভিন্ন টাইপের ডেটা সেট থাকে। ওইটার মধ্যে নেটফ্লিক্সের ডেটা সেটটাও আসলে কোয়াইট পপুলার। এবং আমরা একটা নেটফ্লিক্সের ডেটা সেট নিয়ে কাজ করে আজকে শিখবো যে আমাকে যদি কোনো একটা প্রবলেম সেট দেয় ইন্টারভিউতে, তাহলে আসলে আমার কিভাবে প্রবলেমটাকে সলভ করা উচিত। আজকে আমি মানে প্রবলেম সলভ করার আগেই বলে রাখি, এটা আমি খুব ডিটেলস লেভেলে যাব না বা খুব কমপ্লেক্স লেভেলে যাব না। কারণ কি, অনেকেই হয়তোবা পাইথনটাই জানেন না। অনেকে হতে পারে যে পাইথনটাই শিখতে চাচ্ছেন, যে আমি পাইথনটাকে শিখবো। অথবা এমন হতে পারে যে ভাই আমার ভিজুয়ালাইজেশন নলেজ আসলে খুব ভালো না, সো আমি আসলে ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয় পাইথনের মাধ্যমে এই জিনিসটা শিখবো, এখন আমি জানি না। সো আমি খুব বেশি কমপ্লেক্স জায়গায় যাব না, চেষ্টা করব খুবই ইজিলি একটা ডেটা সেটকে আপনি শুরু করবেন কিভাবে, এবং ওইখান থেকে আপনার থট প্রসেস গুলা কিভাবে আস্তে আস্তে অ্যাকশনেবল ইনসাইটের দিকে যেতে হয়। ঠিক আছে। আর আপনাদের এই ধরেন স্ক্রিপ্ট রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে, ওইটা আমি চেষ্টা করব যে পরে অ্যান্সার দেওয়ার। তবে আজকের মেইন অবজেক্টিভ যদি বলি আজকের সেশনটা, এটা স্ক্রিপ্ট শেখা না, আমাদের থট প্রসেসটাকে ইমপ্রুভ করা এবং হচ্ছে কি আমাদের কি কি শিখতে হবে এই জিনিসগুলো একটু জানা। ঠিক আছে। সো আমি একটু আমার নোটবুক ফাইলটাকে শেয়ার করছি।
আচ্ছা, আমার স্ক্রিনটা যদি দেখা যায় একটু বলবেন? আ ওকে, দেখা যাচ্ছে। গ্রেট। দেখেন, আমরা পাইথনে যখন কাজ করব, তখন আমাদের কি করতে হয়? আমাদের পাইথনে যখন ধরেন আপনারা ক্লাসগুলা করবেন অথবা হচ্ছে পাইথন যখন নিজেরা শিখবেন, তখন আমাদেরকে প্রথমত পাইথনের ডেটা স্ট্রাকচারটা শেখানো হয়। এছাড়া পাইথনের বিভিন্ন সিনট্যাক্স লাইক হচ্ছে গিয়ে কোনো কিছুকে আপনি প্রিন্ট করবেন কিভাবে, ইনপুট নিবেন কিভাবে, লুপ চালাইতে হয় কিভাবে, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং একই সাথে আরো কিছু জিনিস করা হবে। সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি NumPy, তারপরে পান্ডাস এরকম কিছু লাইব্রেরি সম্পর্কে ধারণা দেওয়া হবে, যেই লাইব্রেরিগুলো আপনার ডেটা অ্যানালাইটিক্সে খুব বেশি পরিমাণে লাগে। দেখেন, ১ম যে সেল, এইগুলাকে আমরা একেকটা সেল বলতেছি। আমরা একটু স্টার্ট দিয়ে আমরা ১ম সেলটাকে আমরা রান দিব। এটা হচ্ছে শিফট এন্টার চাপ দিলে কোনো একটা সেলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে রানে যদি ক্লিক করেন তাহলে রান হবে, অথবা শিফট এন্টার দিলেও রান হবে। তো আমরা একটু দেখি যে ১ম সেলটায় আসলে আমরা করতেছি কি? আমাদের ডেটা অ্যানালাইটিক্স করার জন্য কয়েকটা লাইব্রেরি খুব বেশি পরিমাণে দরকার হয়। প্যাকেজ বলি আমরা নরমালি। সেটা হচ্ছে গিয়ে NumPy। নামপাইটা মেইনলি হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল বিভিন্ন অপারেশন চালানোর জন্য আপনার বেশি ইউজ করা হয়। আরেকটা জিনিস ইউজ করা হয় পান্ডাস। পান্ডাস হচ্ছে গিয়ে একটা ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমের মধ্যে আপনার বিভিন্ন অপারেশন চালানোর জন্য, ডেটা ফ্রেম বলতে আপনি অনেকটা বলতে পারেন যে একটা ধরেন একটা এক্সেলে আপনারা যেরকম ডেটাগুলো দেখেন কলাম রো আকারে সাজানো থাকে, এরকম ধরেন একটা কলাম রো আকারে আপনার সামনে একটা ডেটা সেট থাকবে, যেটার উপর আপনি বিভিন্ন টাইপের অপারেশন নরমালি ডেটা অ্যানালিসিস করার সময় যে টাইপের ফাংশনালিটিগুলো দরকার হয়, এটা ওরা এই প্যাকেজের মধ্যে অলরেডি আছে। সো আপনি চাইলে ওই ফাংশনালিটিগুলো ইউজ করতে পারবেন আপনার কাজগুলোকে দ্রুত করার জন্য। ঠিক আছে? তো আমরা কি করলাম? আচ্ছা, এখানে আরো কয়েকটা প্যাকেজ আছে। যেমন হচ্ছে ম্যাটপ্লটলিব আছে, সিবর্ন আছে, প্লটলি আছে। এগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন এর জন্য। কখনো, কখনো আমাদের কি হয় যে আমাদের বার চার্ট, লাইন চার্ট, তারপরে হচ্ছে গিয়ে পাই চার্ট, অনেক কিছু করতে হয়। স্টেপ চার্ট এরকম টাইপের অনেক কিছুই কিন্তু করতে হয়। আপনারা যদি এক্সেল এ কাজ করে থাকেন, এটা আমাকে কি করে? ডেটার মধ্যে থেকে স্টোরিটা বলতে হেল্প করে। ঠিক আছে? তো আমি কি করেছি? নামপাই, পান্ডাস এবং হচ্ছে গিয়ে ম্যাটপ্লটলিব, সিবন এবং প্লটলি, এই কয়েকটা প্যাকেজ ইনস্টল করেছি। এগুলা ডিটেইলসে আমরা হয়তোবা পরে কোনদিন শিখবো। আপাতত জানেন যে আমাদের এই প্যাকেজগুলা নরমালি আমরা যখন ডেটা অ্যানালাইটিক্স করব তখন দরকার হবে। ঠিক আছে? আর এখানে একটা ডেটা সেট আছে। ডেটা সেটটা হচ্ছে Netflix titles.csv, এই নামে একটা ফাইল আসলে রাখা আছে। আমার এই লোকেশনে, মানে আমি যে ল্যাপটপে কাজ করছি এই ল্যাপটপে লোকেশনেই রাখা আছে। যেখানে আমার এই ফাইলটা রান হচ্ছে একই লোকেশনে। ঠিক আছে? তো এইখানে যদি আপনি দেখেন, এই যে পিডি হচ্ছে গিয়ে আসলে পান্ডাস জিনিসটাকেই রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করছে। আপনি যদি রিড সিএসভি দেন, তাহলে যেটা হবে, ও এই সিএসভিটাকে কল করবে। সিএসভিটা কল করে এর মধ্যে যে ডেটাটা আছে, এই ডেটাটাকে একটা ডেটা ফ্রেমের মধ্যে রাখবে। ঠিক আছে? তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে, "ভাইয়া, আপনি তো সিএসভি নিয়ে কাজ করতেছেন। এরকম টাইপের অন্যান্য ফরমেট গুলো কি আমি এটা নিয়ে কাজ করতে পারবো?" হ্যাঁ, করতে পারবেন। এইটার মধ্যে ধরেন টেক্সট ফরম্যাটে কাজ করতে পারবেন, অথবা আপনি কোনো এসকিউএল ডেটাবেসের সাথে আপনার ক্রেডেনশিয়াল যদি আপনার কাছে থাকে, তাহলে ডাইরেক্টলি কানেক্ট করেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে আমাদের মেইনলি কি আমরা যে 2nd স্টেপটা বলতেছিলাম, গেট ডাটা। এটা হচ্ছে গেট ডাটার যে স্টেপটা থাকে সেটা। সো সিএসভি আই থিংক বেশিরভাগ সবাই জানেন হয়তোবা। এটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, তাই তো? যে কমা সেপারেটেড আকারে আসলে ভ্যালু গুলা থাকবে এই ফাইলটার মধ্যে। সো এইটাকে যদি আমি একটা ডেটা ফ্রেমের মধ্যে আনি, তাহলে আমরা একটু নিচে যাই, আমরা একটু দেখি ডেটাটার মধ্যে আসলে আছে কি। ঠিক আছে? দেখেন, এই ডেটা ফ্রেমটাকে আসলে আমরা একটা, ধরেন এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি এবং এখান থেকে আমি ১ম ৫ টা রোতে কি আছে এই জিনিসটা দেখতে চাই। তাই তো? এইটার জন্য আমি কি করতেছি? আমি হচ্ছে গিয়ে ফাংশন, এটাকে আমরা মেথডটা কল করতেছি কি হেড। এই হেড মানে হচ্ছে গিয়ে ১ম ৫ টাকে দেখাও। এটা চাইলে আপনি ১০ টাও দেখাতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে আপনি চাইলে নরমালি, আচ্ছা এটা আমি কল করি নাই, সরি।
একটা কল করবেন। আর এরপরে দিলে আপনি ১০ টাও ইচ্ছা করলে দেখতে পারবেন। সো আমি ডিফল্ট যেটা আছে সেটাই ১ম ৫ টাকে দেখি। দেখেন এই ডেটা সেটটার মধ্যে আসলে ১ম এ কি আছে? শো আইডি। এটা হচ্ছে গিয়ে একটা ইউনিক আইডি বলতে পারেন। যে এই কাজটা মানে এই যে ডেটা সেট আছে, ডেটা সেটের প্রত্যেক রোকে রিপ্রেজেন্ট করার জন্য একটা আইডি দেওয়া আছে। Netflix এ আমরা ধরে নিলাম ২ টা টাইপের ডেটা থাকতে পারে। একটা হচ্ছে সরি ২ টা টাইপের আসলে প্রোগ্রামগুলা থাকতে পারে বা আপনি বলতে পারেন এখানে কনটেন্ট গুলা থাকতে পারে। একটা কি মুভি টাইপ, আরেকটা হচ্ছে টিভি শো টাইপ বা আমরা যেটাকে সিরিজ বলি, এই টাইপের থাকতে পারে। এর পরের কলামটা হচ্ছে টাইটেল মানে আপনি যে আ ধরেন কনটেন্টটা নিয়ে কাজ করবেন এটা কি এটার নামটা কি? সেটা হচ্ছে টাইটেলে। এরপরে হচ্ছে ডিরেক্টর, তারপর হচ্ছে কাস্টের মধ্যে হচ্ছে কারা অভিনয় করেছে এই ইনফরমেশন গুলো আছে। কোন দেশ থেকে রিলিজ হয়েছে, কোন ডেটে আসলে আপনার Netflix এ এড হইছে এই জিনিসটা আছে। এরপরে হচ্ছে কোন বছরে এটা রিলিজ হয়েছে। তারপরে হচ্ছে রেটিং আছে। রেটিং হচ্ছে গিয়ে Netflix এর নিজস্ব রেটিং সিস্টেম অনুযায়ী দেখবেন যে আপনার এখানে অনেকগুলা ভ্যালু আছে। এগুলা কি আমরা আস্তে, আস্তে জানবো। তারপরে এটার ডিউরেশন কত? আর হচ্ছে গিয়ে এই কনটেন্টটা আসলে কোন টাইপের? যেমন হচ্ছে গিয়ে আ এটা হচ্ছে ডকুমেন্টারিজ হতে পারে অথবা হতে পারে যে ধরেন ক্রাইম, টিভি শোস এরকম বিভিন্ন টাইপের হতে পারে। আর এটা সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন আছে। তো এটা হচ্ছে ওভারঅল ডেটাটাকে বোঝা যে এই ডেটার মধ্যে আসলে কি ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশন আপনি যখন একটা ছোট পার্ট দেখলেন তখন আপনার মাথায় আসবে যে আসলে এখান থেকে আমি কি ইনসাইট জেনারেট করতে পারি এবং এই ইনসাইট দিয়ে আসলে কি কাজ করতে পারি, তাই তো? তো আমরা একটু কাজ শুরু করি। দেখেন, আপনি যদি এই ডেটা ফ্রেমের মধ্যে ডট কলামস দেন তাহলে আসলে ও আপনাকে যতগুলা কলাম আছে এই কলামগুলার নামগুলো আপনাকে লিস্ট ডাউন করে দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে ডট কলামস লিখলে আপনি পাবেন। ঠিক আছে? আপনি যদি শেপ দেখতে চান, শেপ হচ্ছে গিয়ে কতগুলা রো আছে এবং কতগুলা কলাম আছে এইটা। তো দেখেন এখানে ৮৮৬০ টার মতো রো আছে এবং হচ্ছে গিয়ে ১২ টা কলাম আছে টোটাল। আর আপনি যখন এই ডেটা ফ্রেমের মধ্যে ডি টাইপস হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা কলামের ডেটা টাইপ কি এই জিনিসটা বোঝার জন্য। ঠিক আছে? দেখেন এখানে আমার শো আইডি, টাইপ সবগুলো হচ্ছে অবজেক্ট একমাত্র রিলিজ ইয়ার যেটা আছে এটা হচ্ছে গিয়ে ইন্টিজারে আছে। ঠিক আছে? বাকি বাকি যে ১১ টা কলাম আছে সবগুলাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা বলতেছি যে স্ট্রিং আকারে আছে। আপনি ডট ইনফো এইটা যদি কল করেন, এই ফাংশনটা কল করেন তাহলে ও ও এই পুরো ডেটা সেটের একটা স্ট্যাটিস্টিক্স আপনার সামনে তুলে ধরবে। লাইক এটার মধ্যে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, তারপর হচ্ছে প্রত্যেকটা কলাম হচ্ছে গিয়ে টাইপ কি। উপরে যেমন আমরা এই যে টাইপ, শেপ এগুলা দিয়ে দেখছি। তো দেখেন এইটার মধ্যে একটা মজার জিনিস সেটা হচ্ছে ডিরেক্টর, তারপর হচ্ছে কাস্ট, কান্ট্রি কিছু কলাম আছে যেই কলামে আসলে টোটাল যে রো নাম্বার এই নাম্বারের চেয়ে কম নন নাল ভ্যালু আছে। তার মানে বাকি যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে নাল ভ্যালু। ঠিক আছে? সো আমরা কিন্তু একটা জাস্ট ফাংশন কল করেই বুঝে যাচ্ছি যে বা মেথড কল করে আমি বুঝে যাচ্ছি যে এর মধ্যে আসলে কি আছে? এর মধ্যে আসলে নাল ভ্যালু আছে। সো এই নাল ভ্যালুর অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি। আমরা একটু দেখি যে এই নাল ভ্যালু গুলো আসলে কোথায় কতগুলো আছে। এইটা পার্ট কোনটা? আমরা ডেটা অ্যানালাইটিক্স প্রসেসের এটা হচ্ছে গিয়ে ক্লিনিং। ডেটা ক্লিনিং যে বলছি এটা হচ্ছে ডেটা ক্লিনিং এর পার্ট। দেখেন আমরা কি করছি এখানে ইজ নাল এটাকে সাম করছি যে প্রত্যেকটা কলামে টোটাল কতগুলা করে নাল ভ্যালু আছে। তো আপনার ডিরেক্টরে প্রায় ২৬৩৪ টা, কাস্ট এবং কান্ট্রি এগুলাতে প্রায় ৮০০-র উপরে। ডেট অ্যাডেড এটার মধ্যে ১০ টা আর এখানে রেটিং এবং ডিউরেশন এইগুলাতে আসলে ৪ টা এবং ৩ টা করে আসলে নাল ভ্যালু আছে। সো এই নাল ভ্যালুগুলাকে আমাদেরকে কোনো না কোনোভাবে হ্যান্ডেল করতে হবে। না হলে এটা ওভারঅল স্ট্যাটিস্টিক্যাল যখন কোনো আমরা ধরেন
ডেসক্রিপটিভ কোনো অ্যানালাইটিক্স করতে যাব, তখন কিন্তু এই নাল ভ্যালুগুলো আপনার ওভারঅল যে ইনসাইটটা আছে, ইনসাইটটাকে মডিফাই করে দিতে পারে, বা হচ্ছে ডিফারেন্ট কোনো অ্যাঙ্গেল থেকে আপনাকে বলতে পারে যেটা আসলে সঠিক না, ভুল তথ্য দিতে পারে। ঠিক আছে? তো আমরা টোটাল দেখতেছি যে টোটাল আমার নাল ভ্যালু কতগুলো এটা পাইলাম। এখন পরের লাইনে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই নাল ভ্যালুর পার্সেন্টেজ কেমন। মানে কিছু জায়গায় থাকে যে ধরেন 1-2%, যদি 1-2%ও না, আরো কম যদি নাল ভ্যালু থাকে, অনেক সময় হয় আমরা এই নাল ভ্যালুর যে ডেটাগুলো আছে এই রোগুলোকে আমরা রিমুভ করে দিই। বাট কিছু কিছু জায়গায় নাল ভ্যালু দেখেন অনেক হাই, এটার পরিমাণ প্রায় 30%, আমি বলতে পারি ডিরেক্টরে নাল ভ্যালু। তো এটাকে আপনি কি করবেন? আপনি কি ডাইরেক্ট নাল ভ্যালুগুলোকে রিমুভ করে দিবেন, নাকি ফর দ্য টাইম বিং আপনি আসলে এটাকে কোনো একটা ধরেন আদার্স বা নো ডিরেক্টর এই টাইপের কোনো একটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করে আপনার অ্যানালাইসিসটাকে চালায় যাবেন, যাতে আপনার ভিতরে নাল ভ্যালুটা না থাকে। তো পরবর্তী লাইনে আসলে আমরা এই কাজগুলো একটু করছি, সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি যে নেটফ্লিক্স যেহেতু ইউনাইটেড স্টেটের একটা প্রোডাক্ট, বা ওদের ওইখানেই মেইনলি তৈরি হয়েছে। তো আমি ধরে নিলাম একদম ইনিশিয়াল লেভেলে যেই সব মানে কন্টেন্ট গুলার আসলে কোনো কান্ট্রি খুঁজে পাওয়া যায় না, এই কান্ট্রিগুলোর ডিফল্ট হচ্ছে কি ইউনাইটেড স্টেটে। এটা আমরা ধরে নিছি, এটা কিন্তু সঠিক বা ব্যাঠিক মানে ভুল এরকম টাইপের কিছু না, আমরা ধরে নিছি যে হয়তোবা এটা ইউনাইটেড স্টেট থেকে আসছে। ডিরেক্টর যেগুলো নাল ভ্যালু আছে, এই নাল ভ্যালুগুলোকে আমরা নো ডিরেক্টর এরকম একটা নাম দিয়ে আসলে রিপ্লেস করে নালটাকে সরাই দিচ্ছি। কাস্টের মধ্যে যেটা আছে সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা কি করতেছি, আমরা আহ আহ, হয়তোবা হচ্ছে গিয়ে নো কাস্ট এইভাবে করছি। কান্ট্রির মধ্যেও আমরা একই কাজ করছি, যে আমরা আসলে এটা উপরে করছি আমরা অলরেডি ইউনাইটেড স্টেট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এখন যদি আমি সাম দেখি তাহলে দেখবেন আমার ডেট অ্যাডেড এইটা, এবং হচ্ছে গিয়ে রেটিং এবং ডিউরেশন, এই কয়েকটা জায়গায় শুধু নাল ভ্যালু আছে, বাকি নালগুলো আসলে রিমুভ হয়ে গেছে। এখন রেটিং এর মধ্যে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি একটু রেটিং এর, সেটা হচ্ছে এখানে একটু এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস সময় একটা জিনিস আমরা দেখছি যে যতগুলো রেটিং আছে এই রেটিং গুলোকে যদি আমি কাউন্ট করি, তাহলে সিগনিফিকেন্টলি যেই রেটিং এর ভ্যালুটা সবচেয়ে বেশি বার আসছে সেটা হচ্ছে আপনার টিভিএমএ। টিভিএমএ জিনিসটা কি? টিভিএমএ হচ্ছে ম্যাচিউর অডিয়েন্স, আর এটা হচ্ছে 17 বছরের নিচের কোনো কেউ এটা দেখতে পারবে না, বা তাদের জন্য এটা হচ্ছে আনসুইটেবল আপনি বলতে পারেন, এই ট্যাগ দেওয়া। তো এইটা যেহেতু সব আমার রেটিং এর যেগুলো নাল আছে, নাল তো খুব বেশি নাই দেখেন, এখানে হয়তো বা 3টা বা 4টা আছে, 4টা রেটিং আছে। এই 4টাকে আপনি যদি কোনো একটা ধরেন সবচেয়ে বেশিবার ইউজ হয়েছে এরকম কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেন, তাহলে ওভারঅল স্ট্যাটিস্টিক্যালি খুব বেশি এখানে ইম্প্যাক্টেড হবে না জিনিসটা। ঠিক আছে? এই জন্য আসলে আমি কি করেছি, আমি এটাকে রিপ্লেস করে দিয়েছি। এখন যদি আমি দেখি একটু নিচে এসে যে আমার এখন শুধুমাত্র ডেট এডেড এই জায়গাটা আছে, আর ডিউরেশন এই জায়গাটা আছে, তাই তো এই দুইটা জায়গা নাল আছে। এখন আমি রেটিং এর মধ্যে একটু কাজ করতে গিয়ে এখানে একটা মজার জিনিস দেখলাম, যে রেটিং এর মধ্যে দেখেন এইখানের উপর পর্যন্ত এইটুক পর্যন্ত যা আছে এই সবগুলো হচ্ছে রেটিং এর অরিজিনাল নেম। এটা হতে পারে যে এটা হচ্ছে এক একটা রেটিং এর এক একটা জার্গন ওয়ার্ড আমরা বলতে পারি। ঠিক আছে? বাট দেখেন এখানে একটা ইন্টারেস্টিংলি 74 মিনিট, 84 মিনিট, 66 মিনিট এই জিনিসটা এখানে ইনসার্ট হয়ে গেছে। বাট এই কলামটা আসলে কোথা থেকে আসছে, আমরা একটু উপরে যদি যাই তাহলে দেখবেন ডিউরেশনের মধ্যে আসলে এই টাইপের ভ্যালুগুলো ছিল। তার মানে আমরা ধরে নিতে পারি মিস্টেকলি এই ডিউরেশনের ভ্যালুটা কোনো একটা কম মানে কম দেবার কারণে আপনার মধ্যে চলে আসছে, তাই তো? তো আমরা কি করছি সেটা হচ্ছে এর পরের লাইনগুলাতে আমি একটু যাই, সেটা হচ্ছে যেখানে আসলে রেটিং এর ভ্যালুগুলা ধরেন হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম
আচ্ছা, প্রথমত আমি কি করছি? প্রথমত হচ্ছে ডিউরেশন যে জায়গায় নাল আছে সেটা হচ্ছে Netflix এর যে টাইটেল আছে, রেটিং আছে, এই রেটিং গুলা দিয়ে আমি আর নিচে যেটা করছি 74 মিনিট 84 মিনিট এবং 66 মিনিট এরকম টাইপের ভ্যালু সেখানে আমি টিভিএমএ এটা দিয়ে রিপ্লেস করে দিছি। যাতে হচ্ছে গিয়ে সঠিক ভ্যালু এখানে পায় এবং হচ্ছে গিয়ে ওই যে কয়েকটা নাল ভ্যালু ছিল ভুল করে আপনার হচ্ছে গিয়ে ওই ৭৪ মিনিট ৮৪ মিনিট যে চলে আসছিল এটাকে আচ্ছা। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ক্লিনিং প্রসেস। এরপরে আরো ক্লিনিং এর অনেক প্রসেস থাকতে পারে। আমি জাস্ট বেসিক কিছু জিনিস দেখাইছি। আর এছাড়া যে কয়েকটা ওই যে ডেট অ্যাডেড এই জায়গায় যে কিছু জিনিস নাল ছিল, আমরা আপাততর জন্য এটাকে কি করছি? এটাকে ড্রপ করে দিছি। ড্রপ করে দিছি মানে এটা আমার ডেটা সেট থেকে সরাই দিছি। এরপর আমরা একটু এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিটিক্স এ যদি যাই, এর পরের পার্টটা যে আমরা ডেটাকে এনালাইসিস করব। এখানে আমরা ১ম এই দেখলাম যে আমার এখনকার ডেটার উপরে যদি আমরা কাজ করি, তাহলে কি আসতেছে? আমার রেটিং যতগুলো আছে, রেটিং এর ইউনিক ভ্যালু যতগুলো আছে, এটা কতবার ইউজ হইছে, কোনটা সবচেয়ে বেশি বার ইউজ হয়েছে, এই জিনিসগুলো এখানে দেখতে পারি এবং আমাদের যাদের ধরেন Netflix এর এই রেটিংটা সম্পর্কে খুব বেশি ভালো ধারণা নাই, ওইটার জন্য আমি একটু একটা শর্ট নোট রেখেছি যে কোনটা বলতে আসলে কি বোঝায়। যেমন টিভি স্ল্যাশ হচ্ছে ওয়াই এটা হচ্ছে সুইটেবল ফর অল চিলড্রেন এরকম টাইপের এক একটা ট্যাগ দেওয়া আর কি ঠিক আছে। একইভাবে আমি দেখছি কি ভ্যালু কাউন্ট করে যে কোন টাইপের কন্টেন্ট আসলে সবচেয়ে বেশিবার এখানে আসছে বা আমরা বলতে পারি এই জিনিসগুলো আমরা ভ্যালু কাউন্ট করে দেখেছি। ঠিক আছে? এখানে একটা প্লট আছে। এই প্লট আ আপনার বলতে পারেন একটা গ্রাফিক্স আছে এখানে। এটা দিয়ে আমরা কি দেখছি যে টোটাল যে আমার ডেটা সেটটা আছে এখানে মুভি পরিমাণ বেশি নাকি টিভি শো এর পরিমাণ বেশি। তো এই জিনিসটা করতে গিয়ে আমরা কি করছি একটা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে দেখছি যে হ্যাঁ, এটা হচ্ছে বক্স প্লট। বক্স প্লট করে আমরা দেখছি যে মুভি সবচেয়ে বেশি এখানে এই ডেটাটার মধ্যে। তো এটার পার্সেন্টেজ কত এটা তো আমাদের জানতে হবে যে আমরা আসলে কত পার্সেন্ট মুভি, কত পার্সেন্ট আসলে হচ্ছে টিভি শো। সো এটা আমরা দেখতেছি অলমোস্ট 70% হচ্ছে মুভি এবং টিভি শো হচ্ছে বাকি 30%। ঠিক আছে? এখন এই যে টিভি শো এর মধ্যে আমরা বিভিন্ন রেটিং দেখতেছিলাম। রেটিং গুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে কোনটা? এটা কিন্তু আমরা একটা কাউন্ট দিয়ে দেখছি। এটাকেই ভিজুয়ালাইজেশন নিয়ে আসছি যে টিভিএমএ যেটা। এটাই সবচেয়ে বেশি এটার কাউন্ট যদি আমরা দেখি সবচেয়ে বেশি বার হচ্ছে গিয়ে এখানে একটা পাই চার্ট দেখানো হইছে। এখানে আসলে কি আছে? এইখানে হচ্ছে গিয়ে কনটেন্টের রেটিং অনুযায়ী আমরা আসলে দেখতেছি কোনটা কত পার্সেন্ট। উপরে তো একটা বার চার্ট দিয়ে আমরা আসলে দেখছি যে সবচেয়ে বেশি কোনটা। এবার পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখি যে কোনটা কত পার্সেন্ট, তাহলে প্রায় 36% হচ্ছে গিয়ে আমার টিভিএমএ যেটা। ঠিক আছে? এরকমভাবে বিভিন্নটার পার্সেন্টেজ আপনার দেওয়া আছে যে কোনটা কত পার্সেন্ট। তাহলে আমরা মোটামুটি একটা ডিস্ট্রিবিউশন বুঝতে পারব। এরপরে ধরেন আমার আরেকটু এক লেয়ার যদি বেশি দেখতে হয় যে না এইখানে যে টিভি রেটিং গুলা আছে মুভিজ এবং টিভি শো এর যে রেটিং গুলো আছে এই রেটিংটা অনুযায়ী আমরা যদি দেখি যে কোন কনটেন্ট মানে মুভি এবং টিভি শো কোনটা সবচেয়ে বেশি আছে। সো আমরা দেখব যে ২ টার মধ্যেই আসলে দেখেন PG-13 এটার মধ্যে কিন্তু আসলে টিভি শো নাই। এটার মধ্যে বেশিরভাগই হচ্ছে মুভি। ঠিক আছে? এরকম আবার দেখতে পারবো টিভিএমএ এটার মধ্যে আসলে মুভির কাউন্ট আমরা মোটামুটি এখান থেকে ধারণা পেতে পারি। তারপরে আমাদের আরো জানা লাগতে পারে যেমন হচ্ছে ধরেন আমরা বলতে পারি যে কোন বছর আসলে সবচেয়ে বেশি মুভি রিলিজ পেয়েছে। তারপরে কোন বছর সবচেয়ে বেশি টিভি শো রিলিজ পেয়েছে। এটা কিন্তু আমাদেরকে একটা ধারণা দেবে যে রিসেন্ট টাইমে আসলে আমার টিভি শো এর পরিমাণ এবং মুভির পরিমাণ কি আসলে বাড়তেছে? যদি বাড়ে তাহলে কি হবে? Netflix এর ওভারঅল সেলস ও কিন্তু বাড়বে এবং সেলস বাড়লে তার কোম্পানির গ্রোথ ও বাড়বে। সো আমরা টিভি শো এরটা যদি দেখি, দেখেন এখানে আমি দেখতেছি যে ২০১৭-১৮ তে আসলে টিভি শো এর নাম্বার অফ টিভি শোস এটা অনেক বেশি ছিল। রিসেন্ট টাইমে আমি বলতে পারি যে এটা কিছুটা কমে গেছে। ঠিক আছে? যেটা ২০০২ থেকে যদি আমরা দেখি ওভারঅল জিনিসটা আসলে এক্সপোনেনশিয়ালি বাড়তেছিল। যেটা ২০১৮ ১৭-১৮ তে অনেক বেশি ছিল সেলস।
এরপরে আসলে আস্তে, আস্তে কমে গেছে। কারণ টিভি শো কম আসছে এবং আস্তে, আস্তে হচ্ছে গিয়ে টিভি শো এর অ্যামাউন্টও কমছে এখানে। মুভিটা যদি দেখি আমরা দেখব যে মুভিতে আসলে একই রকমই ট্রেন্ড, বাট এটা হচ্ছে ১৭-১৮ তে না হয়ে ২০ এ আ সবচেয়ে বেশি ছিল মুভি। ঠিক আছে? এটাই আমরা একটা লাইন চার্টের মাধ্যমেও দেখছি যে মুভি এবং টিভি শো আসলে অ্যা এই আ ওভারঅল ট্রেন্ডটা কেমন? কোন সময় মানে এই কনটেন্ট গুলা কিভাবে চলতেছে, ভালো কনটেন্ট আসতেছে কিনা, লোকজন পছন্দ করতেছে কিনা, এরকম একটা ওভারভিউ আপনার সামনে চলে আসে। তারপরে যদি আমি দেখি যে আমরা যে মুভিগুলা দেখতেছি এইটার আমি যদি টাইপ বলি, তাহলে কোন টাইপের এর মধ্যে তাহলে দেখবেন ড্রামা এবং ইন্টারন্যাশনাল মুভিজ এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে ডকুমেন্টারিজ আছে, একইভাবে স্ট্যান্ড আপ কমেডি আছে। এইগুলা হচ্ছে গিয়ে অনেক বেশি দেখা হয় কনটেন্ট গুলার মধ্যে। আর টিভি শো যদি বলি তাহলে কিডস টিভি যেগুলো আছে আ এই টিভি শো গুলা সবচেয়ে বেশি দেখা হয় এবং সিগনিফিকেন্টলি আপনি দেখবেন অন্যগুলার তুলনায় অনেক বেশি কিন্তু সেটার পরিমাণ। তাই তো? এছাড়াও আরো অনেক টাইপের ধরেন ইন্টারন্যাশনাল টিভি শো, টিভি ড্রামা এরকম কিছু আছে কিন্তু কিডস টিভি এটা সিগনিফিকেন্টলি বেশি অন্যগুলার থেকে। একইভাবে আমরা দেখতে পারি কি? আমরা দেখতে পারি কোন ডিরেক্টরদের কনটেন্ট সবচেয়ে বেশি এখানে আসতেছে। তারপরে হচ্ছে কাস্টিং এর কথা যদি বলি, যারা অভিনয় করতেছে, কাদের মানে সবচেয়ে বেশি কনটেন্ট এখানে আসতেছে সেটাও আমি দেখতে পারবো। তারপরে হচ্ছে কোন দেশ থেকে আসলে সবচেয়ে বেশি কনটেন্ট এখানে তৈরি হচ্ছে বা কনটেন্ট গুলা আসতেছে, সেই ইনফরমেশনও কিন্তু আমরা দেখতে পারবো পাইথনের মাধ্যমে এবং এরকম স্ক্রিপ্ট লিখে আপনি আসলে এই ডেটার সেটের মধ্যে যত টাইপের এনালাইসিস সম্ভব মোটামুটি সবকিছুই করতে পারবেন এবং একই সাথে স্ক্রিপ্ট দিয়ে যেমন আপনি ডেটাটাকে পুল করতে পারতেছেন, ডেটাটাকে দেখতে পারছেন। একইভাবে আপনি ভিজুয়ালাইজেশন এর মাধ্যমেও কিন্তু সেটা মানে খুবই অল্প টাইমের মধ্যে দেখতে পারবেন। সো এই যে এনালাইসিস সব কনটেন্ট সবচেয়ে বেশি হচ্ছে Netflix এ আছে। কোন টাইপের কনটেন্ট গুলা মানুষ বেশি দেখতেছে। তারপর হচ্ছে টিভি শো এবং হচ্ছে মুভিস এর মধ্যে কোন কনটেন্ট গুলা মানুষজন বেশি পছন্দ করে। একইভাবে আপনারা কিন্তু এটাও বের করতে পারেন যে কত মিনিট আসলে দেখা হয়। সবচেয়ে বেশি মিনিট লোকজন দেখে বা সবচেয়ে বেশি সময় কাটায় কোন টাইপের কনটেন্ট এটা দেখতে পারেন। তারপরে হচ্ছে কোন ডিরেক্টর সবচেয়ে বেশি পপুলার। এরকম হিউজ অ্যামাউন্ট এর জিনিস কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে একটা ছোট ডেটা সেট নিয়ে কাজ করা। এরকম রিয়াল লাইফ এ যখন ডেটা সেট নিয়ে কাজ করবেন ওগুলা আরো লার্জ স্কেল এ থাকবে, আরেকটু কমপ্লেক্স থাকবে। বাট স্টার্টিং এর জন্য এরকম Netflix এর ডেটা, Titanic এর ডেটা, তারপরে হাউস প্রাইস এর ডেটা এরকম ছোট, ছোট ডেটা সেট নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা দেখবেন যে ডেটা এনালাইসিস এ আপনাদের ইন্টারেস্টটাও বাড়তেছে এবং আপনারা মানে এই রোলে আসার জন্য নিজেরাও ইন্সপায়ার্ড হবেন যে না এরকম করে এই সেক্টরে কাজ করে আমায় অনেক বেশি ভ্যালু এড করতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আ আই থিংক আমরা কারো যদি কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেনটা নিতে পারি। ভাই বিফোর মুভিং অন টু দ্য কোশ্চেন আনসার সেশন, আমি ইন্টারেক্টিভ কেয়ারস থেকে সিয়াম ভাইকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য। সিয়াম ভাই, ওভার টু ইউ। ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কাজী মারুফ রহমান সিয়াম। থ্যাংক ইউ সামিন ভাই এবং ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে মূলত খুব কনস্ট্রাকটিভ একটা আলোচনা চলছিল। তো আশা করি সকলে বেনিফিটেড হয়েছেন। তো ওভারঅল এই ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স এটা কিন্তু খুব ডিমান্ডিং একটা ফ্যাক্টর এবং ইন ফিউচারে গ্রো করার জন্য খুব ইফেক্টিভ একটা আপনি লার্নিং স্কিল ধরতে পারেন। তো
তো আমাদের মূলত ডেটা অ্যানালিটিক্স এর উপরে একটা ইনডেপথ কোর্স আছে, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই। এইটা আমাদের ব্যাচ 4 যাচ্ছিল, সো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের লিড ইনস্ট্রাক্টর হিসাবে সাব্বির হোসেন রসি ভাই এবং সজীব খান ভাইয়ের মতো এক্সপার্ট মেন্টররা ছিলেন। এবং এই ডেটা অ্যানালিটিক্স কোর্সটির মধ্যে আপনারা 150টা প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, 40টা লাইভ ক্লাস এবং 24টা কনসেপচুয়াল ক্লাস পাচ্ছেন, এবং ডেইলি 4 বেলা করে 2 সাপোর্ট সেশন পাচ্ছেন, এবং আপনি 7টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কমপ্লিট প্রজেক্ট করতে পারছিলেন। এখন আসি মূলত আপনি এই কোর্সটিতে কি কি পাচ্ছেন বা আপনারা কি কি পাবেন। তো এখানে মূলত আমরা স্টার্টটা করব এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স থেকে, দেন পাওয়ার বিআই, ডেটাবেস ফান্ডামেন্টালস, এসকিউএল, আর ল্যাঙ্গুয়েজ এবং পাইথনের ফান্ডামেন্টালস এই কোর্সের মধ্যে থাকবে। তো কোর্সটি কমপ্লিট করার পরবর্তীতে আপনারা 100+ কোম্পানিতে জব প্লেসমেন্টের ফ্যাসিলিটিস, যেখানে পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবর মতো 100+ কোম্পানির সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে। তো ওখানে আপনার জব প্লেসমেন্টের একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন। এছাড়াও এটার রিলেটেড আমাদের ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ও একটি কোর্স রয়েছে, সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদেরকে। মূলত ডেটা অ্যানালিটিক্স থেকে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিংটা একটু অ্যাডভান্স একটা টপিক বা অ্যাডভান্স একটা আপনার স্কিল। তো এখানে মূলত আমাদের লিড ইনস্ট্রাক্টর হিসাবে সাব্বির হোসেন রসি ভাই থাকছেন এবং আকসাদুর রহমান স্যার, তার পাশাপাশি আরাফ মুস্তাফি ভাইয়ের মতো এক্সপার্ট মেন্টররা ছিলেন। তো এইটাও মূলত একটা 6 মাসের ইনডেপথ কোর্স, 60+ লাইভ ক্লাস, 150টা প্রি রেকর্ডেড ভিডিওস এবং 10টার উপরে প্রজেক্ট করতে পারছেন। এবং এই যে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিংটা আমরা পাইথনের ফান্ডামেন্টালস দিয়ে শুরু করব, ডেটাবেস ফান্ডামেন্টালস ও এসকিউএলটা পাচ্ছেন, স্ট্যাটিস্টিক্স থাকবে, ডেটা অ্যানালিটিক্সটা এটার মধ্যে ইনক্লুডেডই থাকছে। এর পাশাপাশি ডেটা ভিজুয়ালাইজেশন এবং অ্যাডভান্স দুটা টপিক, ডিপ লার্নিং এবং এমএল অপস, এই ডেটা সায়েন্স কোর্সের মধ্যে ইনভলভ থাকছে। তো অলরেডি যারা ইন্টারেস্টেড আছেন যে কোনো একটি কোর্স করতে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। আর আরেকটা জিনিস সেটা হলো, যারা আজকে ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন সবার জন্য আমাদের রেগুলার কোর্স ফি এর উপরে অলমোস্ট হিউজ একটা ডিসকাউন্ট যাচ্ছিল। রেগুলার কোর্স ফিটা ছিল আমাদের 6,000 টাকা, বাট আজকে যদি এনরোল করেন সেক্ষেত্রে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন। সেটা অ্যাভেলেবিলিটি আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। সর্বোচ্চ আমরা এটা 10 জনকে ম্যাক্সিমাম দিতে পারবো। তো আমি নাম্বারটি শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে। যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে, ডিসকাউন্ট রিলেটেড, কোর্স রিলেটেড, আমাকে নক করতে পারেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সামিন ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। ওভার টু ইউ টাইমার ভাই। আমরা আই থিঙ্ক কোয়েশ্চেন আনসার থাকলে নিতে পারি। আর ইয়ার পার্টিসিপেন্টস, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি আনমিউট করে প্রশ্নটি করতে পারেন, অথবা চ্যাট বক্সেও লিখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, মিস্টার সামির, প্লিজ গো হেড। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হচ্ছে ইন্টারভিউ রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল আর কি। তো ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যে জবগুলোর ইন্টারভিউ হয় সেখানে কি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড কোয়েশ্চেনগুলোই করা হয়, নাকি হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে অন্যান্য টপিকগুলো আছে, ডেটা স্ট্রাকচার, তারপর অ্যালগোরিদম, এইগুলো ইনক্লুড থাকে আর কি? তবে বাংলাদেশে আমি বলবো যে ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্সের সেক্টরটা আসলে ওইভাবে ম্যাচিউর না। So, এই কিছু সেক্টরে আপনার ডেটা সায়েন্স গুলা ভালো গ্রো করছে, যেমন টেলিকম সেক্টরের কথা আমরা বলতে পারি। এখানে মোটামুটি আহ ভালো কাজ হয় ডেটা সায়েন্সে। তো ডেটা সায়েন্সের কাজ করার জন্য ইন্টারভিউতে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি জোর দেওয়া হয় হচ্ছে যে প্রবলেম সলভিং এ। আপনি ধরেন কোন একটা প্রবলেম সলভ করেছেন বা কোন একটা বিজনেস ইউজ কেস নিয়ে কাজ করেছেন, এই কাজটা করতে গিয়ে আপনি আসলে কিভাবে কাজ করছেন, আপনার থট প্রসেস কি ছিল, কেন, কোন, ধরেন আপনি বললেন যে আমি আসলে এই অ্যালগোরিদমটাই ইউজ করেছি। তো কোশ্চেন আসবে কিন্তু যে আপনি আসলে এই অ্যালগোরিদমটাই কেন চুজ করছেন, এই অ্যালগোরিদমটা ছাড়া যে আরো অ্যালগোরিদম ছিল ওটা কেন চুজ করেন নাই।
একই সাথে আপনি ডেটা সোর্স গুলা কোথা থেকে পেয়েছেন, কিভাবে কাজ করছেন, পুরা ধরেন আর্কিটেকচারটা বলা, এই টাইপের জিনিসগুলো নরমালি থাকে। একদম অ্যালগরিদমের মধ্যে গিয়ে ধরেন আপনাকে কোয়েশ্চেন করবে যে ডিপ লার্নিং এর মধ্যে ধরেন আরএমএন কিভাবে কাজ করে বা হচ্ছে এলএলএম কিভাবে কাজ করতেছে। এলএলএম এর কোনো একটা মডেল দিয়ে আপনাকে বলল যে এই এলএলএম মডেলটা আসলে ট্রেন করতে হলে কিভাবে করা যেতে পারে। এই টাইপের কমপ্লেক্স জায়গায় নরমালি যাওয়া হয় না, যায় না। ঠিক আছে? বাট আপনি ওভারঅল বেসিক যে প্রবলেম সলভিং এর আইডিয়া যদি আপনার থাকে এবং একই সাথে যদি এরকম হয় যে আপনি টুকটাক যে ধরেন ক্লাসিক্যাল মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারেন, ডেটা সায়েন্সের যে টুলস গুলো আছে টুলস গুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে মোটামুটি হয়ে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। জি জি ভাই, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি, প্লিজ। আহ, আর বর্তমানে যেহেতু এআই এর ব্যাপারটা খুব বেশি কমন হয়ে গেছে, তো এআই আসলে আমাদের এই ডাটা অ্যানালিসিস সেক্টরটাকে কিভাবে ইফেক্ট করতে পারে? কোনো টুলস না জেনেই যদি কেউ এআই এর মাধ্যমে কোনো কিছু করে ফেলতে পারে, তাহলে এই জিনিসটা শেখাটা কি খুব একটা লস হবে কিনা? উম, ভাইয়া, সরি, আপনার কোশ্চেনটা একটু কেটে কেটে গেছে। আমাকে এক লাইনে বলবেন যে মানে কোশ্চেনটা কি ছিল, আরেকবার একটু, সরি। আমার কোশ্চেনটা এআই কিভাবে ইফেক্ট করবে এই ডাটা অ্যানালিটিক্স এর উপর? অর্জুন, আরেকবার একটু কোশ্চেনটা করবেন ভাইয়া এক লাইনে, আমি একটু। হ্যালো। ডাটা অ্যানালিটিক্স এর উপর এআই কিভাবে ইফেক্ট করতে পারে? আচ্ছা, ডেটা অ্যানালিটিক্স এ আগে ধরেন রিসেন্ট টাইমে আমি যেটা দেখতেছি, লোকজন আসলে ডেটা অ্যানালিটিক্স এ প্রচুর পরিমাণে হচ্ছে বিভিন্ন অ্যাডভান্স এআই টুলস এর হেল্প নিচ্ছে। লাইক ধরেন আপনি যদি চ্যাট জিপিটি প্রো ভার্সন গুলা ইউজ করে থাকেন, তাহলে আপনি ধরেন কোন একটা ডেটা সেট ওকে দিয়ে বলতে পারবেন যে এখান থেকে আমাকে কিছু ইনসাইট জেনারেট করে দাও, যেটা হচ্ছে কি আমার সেলস এর গ্রোথ কে 1 বা 2% বাড়াইতে পারবে। এবং হচ্ছে গিয়ে ধরে নেন যে এখান থেকে আমার এই কাজগুলো করতে হবে, মানে কিছু ইনস্ট্রাকশন দিলেন। ও কিন্তু আগে যেটা হিউম্যান ব্রেইন ইউজ করে আসলে জিনিসগুলা করতো, এখন অনেক কাজই আসলে এই চ্যাট জিপিটি আপনাকে অনেক কিছু করে দিচ্ছে। তবে এইটাকে ধরেন আপনাকে স্টোরি আকারে বলা, তারপরে সেলসফোর্স এর মাধ্যমে জিনিসটাকে মার্কেটে ইমপ্লিমেন্ট করা, এটার জন্য আহ লোকজন তো অবশ্যই আছে। আর একদম টোটালি যে এআই পুরো জিনিসটাকেই নিয়ে নিচ্ছে, ব্যাপারটা এরকম না। হিউম্যান ইন্টারভেনশন এখানে খুবই জরুরি। বাট ওভারঅল আস্তে আস্তে হচ্ছে কি, এটা দেখা যাচ্ছে ডেটা অ্যানালাইটিক্স এর অনেক কাজই আসলে এআই দিয়ে লোকজন করছে। সো আপনি যদি এআই, ডেটা সায়েন্স এগুলো নিয়ে মোটামুটি ভালো জানেন, চ্যাট জিপিটি ইউজ করতে আসলে এত কিছু জানতে হয় না, বাট ওই ডেটাটা কি বললো এটা বোঝার জন্য আসলে অনেক কিছু দরকার। এবং কোন অ্যালগোরিদম দিয়ে করবেন, কিভাবে করবেন, এটার জন্য আসলে দেখা যায় যে ডেটা সায়েন্স এবং এআই এই নলেজ গুলো দরকার হয় ডেটা অ্যানালাইসিস করার জন্য। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই, আই থিংক আর কারো কোনো কোয়েশ্চেন নাই। উই ক্যান র‍্যাপ আপ দ্য সেশন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ তাইমুর ভাই, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, এত ইনফরমেটিভ একটা সেশন নেওয়ার জন্য। পার্টিসিপেন্টস যারা ছিলেন তারা আশা করি জানতে পেরেছেন অনেক কিছুই, অ্যান্ড পাইথন দিয়ে কিভাবে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করতে পারি সেটা জানতে পেরেছেন। সো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা গুগল ফর্মটা ফিল আপ করেছেন, আমি যেটা চ্যাট বক্সে দিয়েছি, ওনারা রেকর্ডিংটি পেয়ে যাবেন। সো সেই সাথে আমি আবার ধন্যবাদ জানাতে চাই তাইমুর ভাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ ফিউচারে আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে আবার পাবো। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ প্রিয়, বাই বাই।